হুম। নমস্কার, সকলকে স্বাগত জানাই মাধ্যমিক এক্সপ্রেস 2K26-এ। তো আমরা সবাই জানো যে আমরা ভৌত বিজ্ঞানের ফিজিক্স পোর্শনটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল, আর কেমিস্ট্রি পোর্শনে আমাদের ধাতুবিদ্যা আর অজৈব রসায়নটা বাকি রয়েছে। তো আজকে আমরা ধাতুবিদ্যা নিয়ে আলোচনা করব। তো ধাতুবিদ্যাতে আমাদের মূলত আলোচ্য বিষয় হচ্ছে আহ, আমরা প্রকৃতিতে যে সমস্ত আমরা প্রকৃতিতে সমস্ত ধাতুকে তো আর বিশুদ্ধ অবস্থায় পাই না, যে পেলাম, মাটি থেকে তুললাম আর সেটা আমরা কোনো একটা শিল্প কারখানায় বা অন্য কোনো কার্যে আমরা সেটাকে ব্যবহার করে নিলাম। এটা সাধারণত যৌগ হিসাবে পাওয়া যায়। অক্সাইড রূপে থাকতে পারে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কোনো যৌগ তৈরি করলো, কি কার্বাইড রূপে থাকতে পারে, কার্বনেট রূপে থাকতে পারে, সালফেট রূপে থাকতে পারে। তো সেই আহ, ধাতু বিভিন্ন ধাতুগুলোকে আমরা প্রকৃতিতে বা মোর স্পেসিফিক্যালি বলতে গেলে ভূত্বকে আমরা পাই সেই ধাতুর কোনো যৌগ রূপে, সাথে কিছু অশুদ্ধিও থাকে। তো আমাদের ধাতু নিষ্কাশনের উদ্দেশ্য হচ্ছে সেই ধাতুর যৌগ থেকে প্রথমে অশুদ্ধিগুলোকে আহ আলাদা করে দিয়ে তারপরে যে যৌগটা আমরা পাবো সেখান থেকে সেই অক্সিজেন হোক কি সালফেট হোক সেই সব অশুদ্ধিগুলোকে বের করে দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ধাতু সেটাই নিষ্কাশন আমরা করব, করে সেটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। তো ধাতুবিদ্যায় আমরা সেই ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা মরচে পড়া বা রাস্টিং, যেটা রাস্টিং অফ আয়রন, সেটা নিয়ে আলোচনা করব। আবার কোন ধাতু থেকে আমরা আহ, যে ভূস্তকে ধাতু যে অবস্থাতেই থাকুক না কেন তার যে যৌগ সেটাকে আমরা খনিজ রূপে ব্যাখ্যা করি। আর সমস্ত খনিজ থেকে তো আর মানে লাভজনক ভাবে বা শৈল্পিক ভাবে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়। তো যে সমস্ত ধাতু থেকে আমরা লাভজনক ভাবে ধাতু নিষ্কাশন করতে পারি, যে সমস্ত খনিজ থেকে, সেই সমস্ত তাদেরকে বলা হয়ে থাকে আকরিক। এবার ধাতুর আকরিক কোন, ধাতুর আকরিক কোনগুলো, সেসবগুলো আমরা দেখব। তারপর সেটা থেকে ধাতু কিভাবে নিষ্কাশন করতে হয় সেটা দেখব। জারণ বিজারণ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। শুরুতেই আমরা দেখব খনিজ এবং আকরিক। খনিজ ভূপৃষ্ঠে অবস্থিত যে সকল যৌগে আমাদের নিত্য ব্যবহার্য মূল্যবান ধাতুগুলি বিভিন্ন অশুদ্ধি সহ আবদ্ধ থাকে, সেই যৌগ সমূহকে উক্ত ধাতুর খনিজ বলা হয়। এবার খনিজ মানে ভূপৃষ্ঠে বা ভূত্বকে আমরা কোনো ধাতুর ধাতুকে আমরা যে যৌগ রূপে আমরা পাই সেই যৌগগুলোকেই ওই ধাতুর খনিজ বলে। এবার খনিজের পরে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে আকরিক।
আকরিক হচ্ছে যে সকল খনিজ থেকে সুলভে লাভজনকভাবে এবং কম সময়ে উন্নত গুণগত মানসম্পন্ন ধাতু নিষ্কাশন করা যায় তাকে সংশ্লিষ্ট ধাতুর আকরিক বলে। এবারে আমরা দেখব খনিজ এবং আকরিকের কতিপয় পার্থক্য। খনিজ ভার্সেস তো 1 নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞাটাই আমরা উপরে লিখলাম। নাম্বার 1 সংজ্ঞা। দু নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে সকল খনিজই আকরিক নয়। আর আকরিকের ক্ষেত্রে কোনো ধাতুর সমস্ত খনিজই সমস্ত আকরিকই তার খনিজ। আর 3 নম্বর হচ্ছে উদাহরণ। যদি খনিজ বা আকরিক কোনটা যদি সংজ্ঞা আসে, শুধুমাত্র সংজ্ঞা, তো সেখানটাতে আমরা উদাহরণ দিয়ে দেবো একটা করে। যেমন হিমাটাইট ও পাইরাইটস উভয়ই আয়রনের খনিজ। হেমাটাইট আয়রনের
আকরিক হলেও পাইরাইটস আয়রনের আকরিক নয়। চলো এটা নোট ডাউন করে নাও। এবারে আমরা বহুল প্রচলিত কিছু ধাতুর আকরিক সম্পর্কে জানবো, যেগুলো আমাদের শর্ট কোশ্চেন বা এমসিকিউ ফর্মে আসতে পারে। ধাতু আকরিকের নাম সংকেত। প্রথমেই আমাদের বর্তমান যে সভ্যতা যে ধাতুর উপরে নির্ভর করে টিকে রয়েছে সেই ধাতু তথা লোহা। লোহার কতিপয় আকরিক রয়েছে, দেখে নাও। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলি সেগুলি আমরা এখানে লিখব। লোহার আকরিক হচ্ছে হিমাটাইট বা রেড হিমাটাইটও বলে, রেড হিমাটাইট। নাম্বার 2 ম্যাগনেটাইট। নাম্বার 3 সিডারাইট। হিমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3। ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে Fe3O4। সিডারাইটের সংকেত FeCO3। নাম্বার 2 কপার। কপারের আকরিক নাম্বার 1 কপার গ্ল্যান্স। নাম্বার 2 কপার পাইরাইটস। কপার গ্ল্যান্সের সংকেত Cu2S। কপার পাইরাইটস CuFeS2। নাম্বার 3 জিঙ্ক। জিঙ্ক হচ্ছে প্রথমেই জিঙ্ক ব্লেন্ড। নাম্বার 2
ক্যালামাইন। নাম্বার 3 জিঙ্কাইট। জিঙ্ক ব্লেন্ড এর সংকেত ZnS। ক্যালামাইনের সংকেত জিঙ্ক কার্বনেট বা ZnCO3। জিঙ্কাইটের সংকেত ZnO। 4 নম্বর অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সব থেকে বহুল প্রচলিত যে আকরিক সেটা হচ্ছে বক্সাইট। নাম্বার 2 ক্রায়োলাইট। তো বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 2H2O। 2 অণু জলযুক্ত অ্যালুমিনা। 2 অণু জলটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আর ক্রায়োলাইটের সংকেত Na3Al(F6). টেক ডাউন দিস, অত্যন্ত ইম্পর্টেন্ট। যেগুলো লেখা আছে যে কোনো একটা আসতেই পারে, সব থেকে ইম্পর্টেন্ট গুলোই তোমাদের জন্য বেছে নিয়ে আসা হয়েছে। এবারে আমরা ধাতু সংকর নিয়ে আলোচনা করব। তো ধাতু সংকর বা সংকর ধাতুও বলা হয়। ধাতু সংকর হচ্ছে 2 বা ততোধিক ধাতু একসাথে মিলে কোনো মিশ্রণ সমসত্ব বা অসমসত্ব যে কোনো কিছু হতে পারে, সেই মিশ্রণটা যদি একটা নতুন ধাতুর মতো আচরণ করে তবেই সেই মিশ্রণকে ধাতু সংকর বা সংকর ধাতু বলা হয়। ধাতু সংকর। দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব কোনো মিশ্রণ যদি সম্পূর্ণ নতুন একটি ধাতুর ন্যায় আচরণ করে তবে তাকে ধাতু সংকর বলে। এবার ধাতু সংকরের বৈশিষ্ট্য যদি লিখতে চাও, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও লিখে নিতে পারো যে ধাতু সংকর যে সমস্ত ধাতুর সমন্বয়ে ধাতু সংকর গঠিত হয় তার তুলনায় সংকর ধাতুর কাঠিন্য স্থায়িত্ব বেশি হয়। ধাতু সংকরের তড়িৎ এবং তাপ পরিবাহিতা প্রয়োজন অনুসারে বাড়ানো বা কমানো যায়। আর 3 নম্বর বৈশিষ্ট্য যে ধাতু সংকর জলবায়ু বা আবহাওয়াজনিত যে ক্ষয়, সেই ক্ষয়ের হাত থেকে তুলনামূলক অধিক সুরক্ষিত থাকে। এবারে ধাতু সংকর থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যেমন পিতল, কাঁসা বা ব্রোঞ্জ, জার্মান সিলভার, ডুরালুমিন, তারপরে এরকম আরো অনেক যে ধাতু সংকর গুলো আছে, কোন কোন ধাতুর
সমন্বয়ে এরা তৈরি। এদের পার্সেন্টেজটা অতটা মনে রাখার দরকার নেই। মূলত আমাদের মনে রাখতে হবে যে কোন কোন ধাতুর সমন্বয়ে কোন সংকর ধাতুটা তৈরি, সেটা শর্ট কোশ্চেন হিসাবে মাধ্যমিকে আসতেই পারে। শুরুতেই আমরা যেটা আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগে সেরকম দুটো, এক হচ্ছে তোমার পিতল, দুই হচ্ছে কাঁসা বা ব্রোঞ্জ। পিতল তৈরি হয় কপার প্লাস জিঙ্কের সমন্বয়ে, কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয় কপার এবং টিন এর সমন্বয়ে। এরপরেই আমাদের আমাদের বিমান বা রেসিং এর ক্ষেত্রে যে সমস্ত গাড়ি বা বাইক ব্যবহৃত হয় সেগুলো তৈরিতে আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। মূলত প্রধান ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। সেই অ্যালুমিনিয়ামের সাথে আরো কিছুটা কপার, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম মিশিয়ে একটা সংকর ধাতুর জন্ম হয় যেটার নাম হচ্ছে ডুরালুমিন। সেটা কঠিন, অত্যন্ত কঠিন, অ্যালুমিনিয়ামের তুলনায় 1000 গুণ কঠিন, আবার হালকাও বটে। তো সেটার নাম হচ্ছে ডুরালুমিন। এই ডুরালুমিনের যে ফর্মুলাটা, কম্পোজিশনটা রয়েছে সেটা আমাদের একটু মনে রাখতে হবে। অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম 0.5%, ম্যাঙ্গানিজ 0.5%। এটা আমাদের একটু মনে রাখতে হবে, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। এরপরে আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত আরো একটা ইম্পর্টেন্ট সংকর ধাতু, সেটা হচ্ছে স্টেইনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত। স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিলের কম্পোজিশন হচ্ছে আয়রন 80 to 85%, ক্রোমিয়াম 12 to 15%, কোবাল্ট 0.5 to 1%। কোবাল্ট, ক্রোমিয়াম, আয়রন। এবার আয়রনেরই আরো একটা সংকর ধাতু, সেটা হচ্ছে ইনভার। তো ইনভারের কম্পোজিশন আয়রন প্লাস নিকেল। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সংকর ধাতু, সেটা হচ্ছে জার্মান সিলভার। জার্মান সিলভার। জার্মান সিলভারের কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আয়রন প্লাস জিঙ্ক প্লাস নিকেল। So take down this. On small correction, জার্মান সিলভারের আমাদের কনস্টিটিউয়েন্ট যে মেটালগুলো আছে সেটা হচ্ছে তোমার কপার, জিঙ্ক, নিকেল, নট আয়রন, জিঙ্ক, নিকেল। এটা হচ্ছে কপার, জিঙ্ক আর নিকেল। এবারে আমরা ধীরে ধীরে আকরিক থেকে
ধাতু নিষ্কাশনের দিকে অগ্রসর হব। তো শুরুতেই আমরা জানবো যে, এটা মাথাতে ঢুকিয়ে নাও যে ধাতু নিষ্কাশন যে প্রক্রিয়াটা, এটা অ্যাকচুয়ালি একটা বিজারণ প্রক্রিয়া। তো জারণ আর বিজারণের যে ইলেকট্রনীয় তত্ত্ব, সেটা আমাদের একটু শিখতে হবে। শুরুতেই জারণ। কোনো পরমাণু বা আয়ন বা মূলক কর্তৃক ইলেকট্রন বর্জন বা ত্যাগ করাকে জারণ বলে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইলেকট্রন, কোন পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেই প্রক্রিয়াটা হচ্ছে জারণ, কিন্তু যে ইলেকট্রন ত্যাগ করছে সে কিন্তু জারক নয়, সে হচ্ছে বিজারক। স্টার, যে ইলেকট্রন ত্যাগ করে সে নিজে বিজারক। এক্সাম্পল, যেমন সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন, তাহলে Na+ তৈরি হবে। তাহলে এখানে সোডিয়াম নিজে হচ্ছে বিজারক, কিন্তু সোডিয়াম জারিত হয়েছে। একইভাবে ধরো ক্লোরিন Cl- যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে একটা মুক্ত ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তো ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রক্রিয়াকেই জারণ বলে, আর যে ইলেকট্রন ছেড়ে দেয় বা ত্যাগ করে সে হচ্ছে বিজারক। বিজারণ। কোন পরমাণু বা আয়ন বা মূলক কর্তৃক ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াকে বিজারণ বলা হয়। যে ইলেকট্রন গ্রহণ করে সে নিজে জারক। এক্সাম্পল, ক্লোরিন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে Cl- দেয়। সোডিয়াম প্লাস আয়ন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে মুক্ত সোডিয়াম ধাতুতে পরিণত হয়। এবারে আমরা ধাতুগুলির তাদের সক্রিয়তা অনুসারে সাজাবো, এবং কোন ধাতুর আকরিক থেকে কি উপায়ে তার মুক্ত ধাতু নিষ্কাশন করা যায় তার একটা ধারণা অর্জন করব। তো আমাদের মনে রাখতে হবে যে ধাতুর যে সক্রিয়তার সারণী, ধাতুর যে সক্রিয়তার সারণী
সেই সক্রিয়তার সারণীর যত উপরে যে অবস্থিত সে তত বেশি সক্রিয়। সক্রিয়তার সারণী। শুরুতেই সব থেকে অধিক সক্রিয় ধাতু পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। এই যে ধাতুগুলি রয়েছে এরা হচ্ছে পর্যায় সারণীর সব থেকে সক্রিয় ধাতু। এই সক্রিয় ধাতুগুলির আকরিক থেকে যদি আমাদের তাদের মুক্ত বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হয়, এদের আকরিকগুলি সাধারণত কেমন হয়, হ্যালাইড হতে পারে অথবা অক্সাইড হতে পারে, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কার্বনেট, দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট হতে পারে। এটা হচ্ছে আকরিক কি কি হতে পারে সেটা। এবার এর থেকে আমরা মুক্ত ধাতু কি উপায়ে পাবো, আমরা মুক্ত ধাতু পাবো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। বিশুদ্ধ ধাতু পাবো আমাদের যে প্রসেস সেটাকে তড়িৎ বিশ্লেষণ। আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম। গেল এবারে আরেক ক্যাটাগরির ধাতু, সেটা হচ্ছে জিঙ্ক, আয়রন, লেড। এবার যে জিঙ্ক, আয়রন, লেড এদের আকরিক কেমন হয়, এদের আকরিক হয় সালফাইড হতে পারে অথবা অক্সাইড হতে পারে অথবা কার্বনেট হতে পারে। তো এর ক্ষেত্রে আমরা বিশুদ্ধ ধাতু পাবো বিজারণ প্রক্রিয়ায়। তো আমরা সাধারণত কোক কার্বন দ্বারা বিজারণ করি, তো সেই প্রক্রিয়াকে বলা হয় কার্বন বিজারণ। আবার কার্বন ছাড়াও অ্যালুমিনিয়ামের মতো কতিপয় সক্রিয় ধাতু দ্বারাও অনেক ক্ষেত্রে বিজারণ প্রক্রিয়ায় বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয়। আমরা দেখব গোল্ডস্মিথের যে থার্মিট পদ্ধতি রয়েছে সেখানে আমরা দেখব যে আমরা কিন্তু কার্বনের সহায়তায় নয়, আমরা আয়রনের আগরিক Fe2O3 থেকে কিভাবে আয়রন পাবো, আমরা কিন্তু কার্বন দিয়ে বিজারণ না করে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের দ্বারা বিজারণ করাই। তো এখানে কার্বন বিজারণ বা অন্য সক্রিয় ধাতু দ্বারা বিজারণ। এরপরেই একজন মহামূল্যবান ভদ্রলোক আছেন, তার নাম হচ্ছে হাইড্রোজেন। তোমরা হায়ার ক্লাসে দেখবে আমরা এই যে সক্রিয়তার সারণীতে সাজাই, এখানে তো সাধারণত আমরা যে সমস্ত ধাতুর আকরিক থেকে নিষ্কাশন করি ধাতু সেগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, আরো অনেক ধাতু রয়েছে। তো সমস্ত ধাতুগুলিকে যে সাজানো হয় সেটা হচ্ছে একটা রিডাকশন পোটেনশিয়াল স্কেলে সাজানো হয়। তো সেই রিডাকশন পোটেনশিয়াল স্কেলে এই যে রিডাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে হাইড্রোজেনের রিডাকশন পোটেনশিয়াল সবসময় 0 ধরা হয়। এবার হাইড্রোজেনের ওপরে যারা রয়েছে তারা অধিক সক্রিয়, হাইড্রোজেনের নিচে যারা রয়েছে তারা হাইড্রোজেন অপেক্ষায় কম সক্রিয়। তো সেরকম আরো কতিপয় ধাতু, সেরকম হচ্ছে তোমার কপার, মার্কারি। কপার আর মার্কারি এরা
অক্সাইড বা সালফাইড, অক্সাইড বা সালফাইড খনিজ রূপে এরা থাকে। তো সেটা থেকে আমাদের বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করতে গেলে আমরা যে প্রক্রিয়ায় সেটা পাই সেটা হচ্ছে, দেখো এরা হচ্ছে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, সে কারণে এদেরকে যদি, এদের অক্সাইডকে যদি বা সালফাইডকে যদি ডিরেক্ট হিটিং করা হয়, তাহলেই সেই অক্সিজেন বা সালফারটা সরে যেয়ে মুক্ত ধাতু আমরা পাই। তো সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে তাপীয় বা শত বিজারণ। এবারে একদম ধাতুর নিষ্ক্রিয় এই সক্রিয়তার সারণীর একদম লাস্টে বা বটমে আমরা দেখব কিছু ধাতু আছে, যেমন সিলভার বা আর্জেন্টাম, প্লাটিনাম এবং আমাদের সবার প্রিয় ধাতু গোল্ড বা অরিয়াম। এদের ধাতুর, এদের আকরিক সাধারণত আমরা এদেরকে মুক্ত অবস্থাতেই পাই। তো এদের থেকে বিশুদ্ধ ধাতু পেতে আমাদেরকে খুব একটা কোনো বিরাট কোনো কৌশল অবলম্বন করতে হয় না। আমরা সাধারণত ফিজিক্যাল ফিল্ট্রেশন বা ভৌত প্রক্রিয়াতে আমরা তাদেরকে শুদ্ধ করে আমরা মুক্ত ধাতুতে কনভার্ট করে নিতে পারি। ভৌত শোধন প্রক্রিয়া পাবো বিশুদ্ধ ধাতু। চলো এবার টেক ডাউন। এবার আমরা গোল্ড স্মিথের মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল্ড স্মিথের থার্মিট প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। গোল্ড স্মিথের থার্মিট প্রক্রিয়া। আয়রন অক্সাইড ও অ্যালুমিনিয়াম এর 3:1 অনুপাতের মিশ্রণকে হার্মিট মিশ্রণ বলে। হার্মিট মিশ্রণ বেরিয়াম পারক্সাইড, পটাশিয়াম ক্লোরেট ও ম্যাগনেসিয়াম চূর্ণ
যুক্ত ফায়ার ক্লে নির্মিত প্রকোষ্ঠে ম্যাগনেসিয়াম ফিতার দ্বারা অগ্নি সংযোগ করলে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তৈরি হয় এবং অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 বিজারিত হয়ে গলিত আয়রন পাওয়া যায়। ইহাই গোল্ড স্মিথের হারমিট প্রক্রিয়া নামে অভিহিত। এবার আমরা বিক্রিয়াটা দেখে নেব। রিঅ্যাকশন Fe2O3 প্লাস 2 অ্যালুমিনিয়াম 2000 ডিগ্রি সেলসিয়াস পাবো মুক্ত আয়রন প্লাস Al2O3 প্লাস তাপ উৎপাদী বিক্রিয়া, তাপের পরিমাণ 1.12 কিলো ক্যালোরি। এবারে আমরা দেখব থার্মিট প্রক্রিয়ার কতিপয় ব্যবহার। রেল লাইন, ট্রেন বা অপর কোনো যানবাহনের ফাটল জোড়া দিতে এই পদ্ধতি ব্যবহৃত হয়। আয়রন ছাড়াও ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ ধাতু নিষ্কাশনে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এবারে দেখো, এটা গেল থার্মিট প্রক্রিয়া। এবারে আমরা আরেকটা প্রক্রিয়া দেখব, সেটা হচ্ছে কার্বন বিজারণ। তো কার্বন বিজারণ সাধারণত আমরা যে সমস্ত মধ্যম সক্রিয় ধাতু যেমন লেড, যেমন
কিছু কিছু ক্ষেত্রে কপার, লেড, কপার, তারপর তোমার নিকেল হতে পারে। এই সমস্ত যে মধ্যম সক্রিয় ধাতুগুলি আছে তাদের ক্ষেত্রে কি করা হয়, এদের যে সালফাইড বা কার্বনের যে বিভিন্ন ধরনের আকরিকগুলো আছে সেগুলো থেকে যত সহজে আমরা নিষ্কাশন করতে পারবো তার থেকে অধিকতর সহজ প্রক্রিয়া আমরা অক্সাইড আকরিক থেকে আমরা নিষ্কাশন করতে পারি। তো মধ্যম সক্রিয় ধাতুর সালফাইড বা কার্বনেট আকরিককে রোস্টিং প্রক্রিয়ায় প্রথমে অক্সাইডে পরিণত করা হয়। যেমন ধরো এফইএস, একে যদি অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাহলে আমরা Fe2O3 পাবো। সালফারটা বিশুদ্ধি হিসেবে সালফার ডাইঅক্সাইড হিসেবে আউট হয়ে যাবে। আর সমিত সমীকরণের দরকার নেই অতটা। এবার এই যে অক্সাইডটা পেলাম একে কোক কার্বনের উপস্থিতিতে আমরা বিজারিত করে নেব। প্রাপ্ত অক্সাইডকে বায়ুর অনুপস্থিতিতে কোক কার্বন দ্বারা বিজারিত করে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয়। যেমন বিক্রিয়াটা কেমন হবে, Fe2O3 প্লাস কার্বন ফ্রম হেয়ার আয়রন মুক্ত হয়ে গেল আর তোমার কার্বন ডাইঅক্সাইড টেক ডাউন দিস। এরপরে আমরা শত বিজারণ বা তাপীয় বিজারণ এবং সেটা দেখব। আর যে অধিক সক্রিয় ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে আমরা এই যে তাপীয় বিজারণ বা শত বিজারণ বা কার্বন বিজারণ কোনোভাবেই আমরা ওদের থেকে অক্সিজেন বা সালফার বা এদেরকে আমরা আলাদা করতে পারবো না, কারণ ওরা অধিক সক্রিয়। তো ওদের ক্ষেত্রে আমরা কি করব, ওদের ক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা বিশুদ্ধ ধাতু পাবো। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নতুন করে বলার কিছু নেই, আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা দেখেছিলাম। এবারে আমরা দেখব শত বিজারণ।
অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু যেমন কপার বা মার্কারি বা লিড এর সালফাইড আকরিক কে প্রথমে বায়ুর অক্সিজেন দ্বারা অক্সাইডে পরিণত করা হয়। যেমন ধরো Cu2S প্লাস অক্সিজেন, এখান থেকে আমরা পাবো Cu2O প্লাস সালফার ডাইঅক্সাইড। প্রাপ্ত অক্সাইড অবশিষ্ট সালফাইড আকরিকের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এবং ধাতু মুক্ত অবস্থায় উড়ে থাকে। কিভাবে? জাস্ট লাইক দিস, Cu2O প্লাস Cu2S এর থেকে তৈরি হবে কপার প্লাস সালফার ডাইঅক্সাইড উড়ে গেল। Write down this. এবারে আমরা দেখব লোহাতে মরচে সৃষ্টি হওয়ার পদ্ধতি। লোহা বা লৌহ নির্মিত পাত্রকে মুক্ত বাতাসে রেখে দিলে কিছুদিন পর লালচে বাদামি যে আস্তরণ পড়ে তাকে মরচে বলে। রাসায়নিক সংকেত, মরচের রাসায়নিক সংকেত Fe2O3.XH2,
জলের পরিমাণ কতটা থাকবে সেটা আপেক্ষিক। শর্ত, মরচে পড়ার কি কি শর্ত আছে? নাম্বার 1, বাতাসে অক্সিজেনের উপস্থিতি। নাম্বার 2, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। নাম্বার 3, লোহাতে অশুদ্ধির উপস্থিতি। এবারে বিক্রিয়া। তো দেখো, মরচে পড়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়ার মতোই। অ্যানোড বিক্রিয়া। তো অ্যানোডে আয়রন Fe2+ পরিণত হয়, দুটো ইলেকট্রন ছাড়ে। ক্যাথোড বিক্রিয়া, O2+S2+ ইলেকট্রন, তার থেকে 2H-। এবারে এলো মোট বিক্রিয়া। ক্যাথোড অ্যানোড জুড়ে মোট বিক্রিয়া। তো মোট বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, আয়রন প্লাস হাফ O2+S2+, ইলেকট্রনটা এখানে লেখার দরকার নেই, কারণ এর বাম পাশ, এর ডান পাশ থেকে ইলেকট্রনটা কেটে যাবে। তৈরি হচ্ছে কি, এর এখানে Fe2+, এর এখানে OH, অর্থাৎ FeOH হোল টয়েস। এবার দেখো, FeOH হোল টয়েস এর সাথে এসে আমাদের যুক্ত হবে O2। তার থেকে পাওয়া যাবে Fe2O3+2S2। এবারে যে Fe2O3টা পেলাম, এর সাথে X সংখ্যক জলের অণু যুক্ত হয়ে আমাদের তৈরি হবে Fe2O3.X H2O। X জেনারেলি আপ টু 3, 3টে অবধি জলের অণু থাকতে পারে। তো এটাই মরচে পড়ার প্রক্রিয়াটা দেখা গেল। এবারে এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে আমাদের মরচে প্রতিরোধের জন্য আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে, সেটা মোর ইম্পর্টেন্ট দ্যান দিস। ওটা টেক ডাউন করে নাও। মরচে প্রতিরোধের উপায়। নাম্বার 1, লোহার উপর রং বা আলকাতরা প্রভৃতির আবরণ
দেওয়া। নাম্বার 2, লোহার উপর অন্য ধাতুর আস্তরণ দেওয়া। এর আন্ডারে কিছু প্রসেস আসবে, যেমন সব থেকে গুরুত্বপূর্ণ গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং হচ্ছে লোহার উপর জিঙ্কের পাতলা আবরণ দেয়া। নাম্বার 2, টিন প্লেটিং। সেমি লোহার উপরে টিনের আবরণ দেয়া। নাম্বার 3, ইলেকট্রো প্লেটিং। লোহার উপরে কপার, নিকেল, লেড প্রভৃতির আবরণ দেওয়া। নাম্বার 3, লোহা থেকে সংকর ধাতু যেমন স্টেইনলেস স্টিল তৈরি করে ক্ষয় তথা মরচে রোধ করা যায়। নাম্বার 4, ক্যাথোডীয় সংরক্ষণ। লৌহ নির্মিত জাহাজ বা অপর কোনো বাহনে লোহাকে ক্যাথোডে যুক্ত রেখে অ্যানোড হিসেবে ম্যাগনেসিয়াম বা জিঙ্ক, সাধারণত ম্যাগনেসিয়ামকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম বা জিঙ্ক নিজে ক্ষয়প্রাপ্ত হয়ে লোহাকে সুরক্ষিত রাখে, তাই একে
ম্যাগনেসিয়ামের সুইসাইডাল অ্যানোডও বলে। একে ম্যাগনেসিয়ামের সুইসাইডাল অ্যানোড প্রক্রিয়া বলে। তো এটা 5 স্টারের দাবি রাখে টেকনোমিস। এবারে আমরা দেখব যে তোমার যেরকম ভাবে বায়ুতে জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে যেরকম ভাবে লোহা ক্ষয়প্রাপ্ত হয়েছে বা মূর্ছা সৃষ্টি হয়েছে, ঠিক সেইভাবে অন্যান্য বিভিন্ন ধাতু যেমন অ্যালুমিনিয়াম, কপার এরাও ক্ষয়প্রাপ্ত হয়। দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন। তো এখানে কি হয়, L2O3 একটা ধাতু, সেই ধাতুর উপরে তোমার অক্সিজেনের প্রভাবে এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে যদি অ্যালুমিনিয়ামের তৈরি কোনো যন্ত্রে বাইরে অ্যালুমিনার একটা আস্তরণ সৃষ্টি হয়, এই যে আস্তরণটা এটা কিন্তু লোহার মরচে যেমন খসে পড়ে, অ্যালুমিনিয়ামের মরচে বা L2O3 এ খসে পড়ে না, খসে পড়ে না এবং পরবর্তী ক্ষয় থেকে রক্ষা করে। কপারের ক্ষেত্রে কি হবে, কপারের ক্ষেত্রে দেখো দুটো ঘটনা ঘটবে, এক কপার প্লাস অক্সিজেন প্লাস জলীয় বাষ্প। আর এক্ষেত্রে যদি তোমার কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া করে, তাহলে আমরা একটা যৌগ পাবো, সেটা হচ্ছে কপার কার্বনেট তার সাথে কপার হাইড্রোক্সাইড। এই যে যৌগটা, এটা সবুজ বর্ণের। এটা গেল 1 নম্বর কেস। আর 2 নম্বর কেসে কপারের সাথে অক্সিজেন থাকবে, জল থাকবে, তার সাথে কার্বন ডাইঅক্সাইডের জায়গায় যদি সালফার ডাইঅক্সাইড আসে, তখন একটা নতুন যৌগ আমরা পাবো সবুজ বর্ণের আস্তরণ। যে কার্বন ডাইঅক্সাইড থাকলে কার্বনেট আসবে, আর একটা কপার হাইড্রোক্সাইড, সংক্ষেপটা ইম্পর্টেন্ট আছে। আর এর ক্ষেত্রে কপার সালফেট আর 3টে কপার হাইড্রোক্সাইড, এটাও সবুজ আস্তরণ। তো কার্বন ডাইঅক্সাইড থাকলে এই আস্তরণটা, আর সালফার ডাইঅক্সাইড থাকলে এই আস্তরণটা, এই সংকেত দুটো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে দেখো এই অধ্যায়ের একদম লাস্ট টপিক, কিন্তু নট লেস ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট এবং মাধ্যমিক এখান থেকে কোশ্চেন এসছে। সেটা হচ্ছে মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং কপারের যৌগের ক্ষতিকর প্রভাব। মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম और जिंक और কপারের ক্ষতিকর প্রভাব। দেখো আমরা কি জানি, টক জাতীয় ফলে কি থাকে, টক জাতীয় ফলে জৈব অ্যাসিড থাকে। টক জাতীয়
ফলকে অ্যালুমিনিয়াম বা জিঙ্ক বা কপারের পাত্রে রাখলে জৈব অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব লবণ তৈরি করে। যেমন ধরো ধাতব লবণের সংকেত RCOOH প্লাস কপার পাবো RCOO হোল টয়েস কপার, হচ্ছে সেই লবণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা জৈব যে লবণটা পেলাম এটা আমাদের শরীরের জন্য বিষাক্ত। উৎপন্ন লবণ মানব শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত। তাই কপার বা অ্যালুমিনিয়াম বা জিঙ্ক এর পাত্রে কখনো টক ফল রাখা উচিত নয়। নোট ডাউন করে নাও। আমরা ইলাবোরেটলি আমাদের ধাতুবিদ্যা বা মেটালার্জি চ্যাপ্টারটা আজকে শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ অবধি থাকার জন্য। আশা করি সমস্ত কনসেপ্টগুলো তোমরা বুঝতে পেরেছো, আর সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করা হলো, এগুলো রিভাইজ করতে থাকো। আর মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই কমন আসবে। তো পরবর্তীতে আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা নিয়ে আসবো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্টাডি এন্ড জয়ের সাথেই থেকো। গুড ইভিনিং।